ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে বড় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে কিছু দেশ অনাগ্রহী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যুৎ বিভাগের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর আগে ইরানের খারাজ, শাহরিয়ার এবং সিরাজ এলাকার দিকে বিস্ফোরণ হয়েছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছোড়া হয়। একই সময়ে সেখানে রকেটও নিক্ষেপ করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে কিছু দেশ আগ্রহী, কিছু দেশ অনাগ্রহী। অনাগ্রহীদের তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে। যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজ দেশের না জড়ানোর বিষয়ে এই মন্তব্য করেন তিনি। একই কথা জানিয়েছে জার্মানি ও গ্রিস। অন্যদিকে ইরানে বিদ্যুৎ বিভাগের ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে না জড়ানোর কথা জানিয়ে দিয়েছে ব্রিটেন, জার্মানি ও গ্রিস। বিশেষ করে যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমরা এই অঞ্চলে আমাদের জনগণকে রক্ষা করব, নিজেদের এবং আমাদের মিত্রদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ব না। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাব, যা এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এদিকে ইরানের চলমান যুদ্ধের সাথে ন্যাটোর কোনো সম্পর্ক নেই বলে জানালেন জার্মান সরকারের মুখপাত্র। সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার কোনো চেষ্টায় যোগ না দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই বার্তা দিলেন গ্রিস সরকারের মুখপাত্র। এদিন ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের ফার্স্ট নিউজের তথ্য মতে, তেহরানের পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগের ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তেহরান, সিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে তারা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যতদিন প্রয়োজন তারা যুদ্ধ চালিয়ে যাবেন। আমরা দেখিয়ে দিয়েছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। সেটা যত দূর প্রয়োজন হয় চলবে। আমি মনে করি এখন তারা একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে তারা কেমন জাতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না, যারা প্রস্তুত থাকে যে কোনো কঠিন সময়ের জন্য। এদিকে মার্কিন ইসরায়েল হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড। হামলা হয়েছে কাতার, বাহরাইনেও। আরাফাত ইসলাম, ৭১। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ভোরে আমিরাত জানায়, ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। এরপরই দেশটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিসিএএ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত জানায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জিসিএএ আকাশপথের পূর্ণ ও সাময়িক বন্ধের ঘোষণাটি একটি ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে। মূলত ফ্লাইটের যাত্রী, ক্রু এবং আমিরাতের ভূখণ্ডকে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। জিসিএএ জানিয়েছে, নিরাপত্তা ও অপারেশনাল ঝুঁকিগুলো বিশ্লেষণের পর জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আকাশপথ বন্ধ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশ্বজুড়ে বিমান চলাচলের ইতিহাসে ২০২৬ সাল এক চরম অনিশ্চয়তার বছর হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের আকাশসীমায়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধ চলায় তেলের দাম বর্তমানে আকাশচুম্বী এবং দিন দিন এটি লাগাম ছাড়া হচ্ছে। ফলে বিমান সংস্থাগুলোর জ্বালানি খরচ অনেক বেড়ে যাচ্ছে। এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত বিশ্বজুড়ে সাধারণ ভ্রমণকারীদের পকেটেই আঘাত করতে পারে।
সিএনএনে প্রকাশিত এক বিশ্লেষণে দেখা গেছে এই যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় এখন নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। একদিকে আকাশ ছোঁয়া টিকিটের দাম, অন্যদিকে হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে টিকিট প্রাপ্তিতে চরম ভোগান্তি। সব মিলিয়ে বিশ্বজুড়ে আকাশপথের যাত্রীরা এক ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছেন। এই যুদ্ধের প্রভাব শুধু তেলের দামেই সীমাবদ্ধ নেই, এটি বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। বিমান চলাচল সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে প্রায় 50,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি বিমান সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রমে বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে। আমেরিকান এয়ারলাইন্সের সাবেক নির্বাহী রব ব্রিটন পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, একটি এয়ারলাইন্সের মোট খরচের প্রায় 20 থেকে 30% ব্যয় হয় এই জেট ফুয়েলের পেছনে, আর এই খরচ পুরোটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর। ঐতিহাসিকভাবে দেখা গেছে জ্বালানির দাম বাড়লে বিমান সংস্থাগুলো দ্রুত টিকিটের দাম বাড়িয়ে বাড়তি খরচের সমন্বয় করে থাকে। জ্বালানি তেলের বাড়তি দাম শুধু ভাড়াই বাড়াবে না, এটি অন্যভাবেও যাত্রীদের ক্ষতি করতে পারে। অনেক ফ্লাইট আগে লাভজনক থাকলেও এখন তেলের দামের কারণে সেগুলো লোকসানি হয়ে পড়েছে। ফলে বিমান সংস্থাগুলো এখন অনেক রুটে তাদের ফ্লাইট বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রভাব কেবল তেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে কৃষকরা সারের জন্য এই জলপথের উপর নির্ভরশীল। সার সরবরাহ ব্যাহত হলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে নিত্যপণ্যের দাম সরাসরি বেড়ে যেতে পারে। ফলে তেলের সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে এক ভয়াবহ খাদ্য মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। পবিত্র লাইলাতুল কদরের রাতে সাধারণত মুসল্লিদের ঢল নামে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে, কিন্তু চলমান সংঘাত আর কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে এবার সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। মসজিদের ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে বহু মুসল্লি রাস্তাতেই আদায় করেছেন নামাজ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। প্রতি বছরের মতো এবারও পবিত্র রজনীতে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামার কথা ছিল, তবে চলমান সংঘাত ও কঠোর বিধিনিষেধের কারণে সেই চিত্র ছিল আলাদা। মুসল্লিরা মসজিদে ঢুকতে না পেরে অনেকেই বাইরের রাস্তাতেই আদায় করেছেন নামাজ। লাইলাতুল কদর ইসলামের অন্যতম পবিত্র রাত। প্রতি বছর এই রাতে হাজার হাজার মুসল্লি আল আকসা মসজিদে বিশেষ নামাজ ও ইবাদতের জন্য সমবেত হন। কিন্তু এবারের রমজানে পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলি বাহিনীর সহিংসতার কারণে আল আকসা প্রাঙ্গণে মানুষের উপস্থিতি অনেক কমে গেছে। বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা এবং চলাচলে সীমাবদ্ধতার ফলে বহু ফিলিস্তিনি মুসল্লি মসজিদে ঢুকতে পারছেন না। সম্প্রতি বিধি নিষেধ এবং প্রতিরোধ আরও কঠোর করা হয়েছে। পবিত্র স্থানে প্রার্থনা করা এবং উপাসনা করা মানুষের অধিকার। এখানে শুধু ফিলিস্তিনিদের প্রার্থনার জন্য অনুমতি দেয়া হচ্ছে না। সাধারণত রমজান মাসের প্রতি রাতেই এবং বিশেষ করে জুমার দিনে হাজার হাজার মুসল্লি আল আকসায় নামাজ আদায় করেন। এই মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। কর্তৃপক্ষের যুদ্ধের সময় পবিত্র স্থানগুলিতে জমায়েত সীমাবদ্ধ করা স্বাভাবিক, তবে আল আকসা মসজিদ প্রাঙ্গণটি প্রশস্ত এবং এর অনেক অংশ পুরু পাথরের স্তর দিয়ে নির্মিত, যা অন্য অনেক জায়গার চেয়ে বেশ নিরাপদ। তাই এখানে প্রার্থনার জন্য অনুমতি না দেওয়ার কোনো যুক্তি নেই। এর আগে পবিত্র রমজান মাসে টানা 12 দিন ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল আকসা মসজিদের দুয়ার বন্ধ রেখেছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। তবে এবছর মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরনো শহরে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এর সাথে এবার যুক্ত হলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত। গত 28 ফেব্রুয়ারি যখন ইরান ও ইসরায়েল একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা শুরু করে, এরপর থেকেই উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর প্রভাব পড়েছে জেরুজালেমের আল আকসা মসজিদ এলাকাতেও। নাহিদা রিন্থি, ৭১। রমজান এলেই ব্রাজিলে ছড়িয়ে পড়ে এক অনন্য আধ্যাত্মিক উৎসবের আবহ।
সাও পাউলোর মসজিদগুলোতে ইসলামী ঐতিহ্য, ইবাদত আর মিলন মেলার এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। নিয়মিত ইসলামিক প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মসজিদগুলো হয়ে উঠেছে ভক্তদের অন্যতম আস্থার ঠিকানা। এই আয়োজন এবং ব্যবস্থাপনা প্রবাসী বাংলাদেশিদের কাছেও কুড়িয়েছে দারুণ প্রশংসা। ব্রাজিলের মাটিতে ধর্মীয় ঐতিহ্যের এই উজ্জ্বল চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। পবিত্র কোরআনের আয়াতে মুখর ছোট ছোট কণ্ঠ দৃশ্যটি দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশের শান্ত মফস্বল শহর, কিন্তু না, এটি সাউথ আমেরিকার দেশ ব্রাজিলের এক অনন্য অধ্যায়। বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরের শহর সাও পাওলোতে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন অ্যারাবিক মসজিদ, যেটা ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে এবং যারা বড় বয়স্ক ওনাদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে। এখানে প্রথমে ওরা একটা খেজুর দেয়, পানি, তারপর খাওয়ার পর নামাজ পড়ে ফেলি, তারপর নামাজ পড়ার পর সুন্নত আদায় করার পর তারপর আমরা খাওয়া দাওয়া করি একসাথে। এই মসজিদটি কেবল নামাজের স্থান নয়, বরং ব্রাজিলের মুসলমানদের জন্য এক প্রাণবন্ত মিলন মেলা। রমজান মাস এলেই এখানে তৈরি হয় ভিন্ন আবহ। ইবাদতের পাশাপাশি ইফতার ভাগাভাগি, দরিদ্রদের সহায়তা এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। ছোটদের কোরআন শিক্ষা, বড়দের অংশগ্রহণ, সব মিলিয়ে ধর্মীয় চেতনার এক অনন্য উৎসব। আমি ব্রাজিলের মুসলমান, সব দেশের মুসলমানদের মতো আমরাও রোজা রাখছি, নিয়মিত তারাবির নামাজ আদায় করছি। রমজান মাস জুড়ে এখানে নানা আয়োজন থাকে, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে। আমি বাংলাদেশের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আমরা এই রমজানটা দারুণভাবে উদযাপন করছি। এখানে ইসলামের সব নিয়ম মেনেই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদের নান্দনিক নির্মাণ, সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং ভ্রাতৃত্বের উষ্ণ পরিবেশ দূর দূরান্ত থেকে মানুষকে টেনে আনে। প্রবাসী বাঙালিদের কাছেও এটি যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের অনুভূতি। এখানে আমরা যারা শায়েখ আছে, নবাব শেখ, তারা যে খাবার খাইতেছে, যারা বাঙালি আছে তারা একই খাবার খাচ্ছে, যারা সোমালিয়ান বা অন্যান্য আফ্রিকান আছে তারা একই খাবার খাইতেছে। আসলে এখানকার আমার মনে হচ্ছে যে আমি আসলে ব্রাজিল না, আমি বরং এক টুকরো বাংলাদেশে আছি। ভালো ভালো কারি হুজুরা আসে, এসে নামাজ পড়াইতে। রমজান মাসে অনেক ভালো ভালো হুজুরা আসছে, আইসা এখানে তারা নামাজ পড়াইছে। ব্রাজিলের মসজিদগুলো কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি বিশ্বাস, ঐক্য আর মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। অর্ণব বাপি, ৭১। আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। তবে পাকিস্তান দাবি করেছে তারা কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি। আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, কাবুলের ওমর এডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে সোমবার স্থানীয় সময় রাত প্রায় 9টার দিকে এই হামলা চালানো হয়। হামলায় 2000 শয্যা বিশিষ্ট হাসপাতালটির বড় অংশ ধসে গেছে। নিরাময় কেন্দ্রটিতে প্রায় 400 জন নিহত এবং 250 জন আহত হয়েছে বলে জানিয়েছেন হামিদুল্লাহ। হামলার সময় ওই হাসপাতালে প্রায় 3000 মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে বলেছে, তারা কাবুল এবং পূর্ব আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে। ভারতের ওড়িশা রাজ্যের এক হাসপাতালে ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে অন্তত 10 রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে হাসপাতালের 11 জন কর্মী। আহতদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ভোররাতে ওড়িশার কটক শহরে এসবিসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। ঘটনার সময় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত 23 জন রোগী ছিলেন। এই ঘটনায় সেখানকার 10 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হাসপাতাল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের। প্রায় 2 সপ্তাহের বিরতির পর আবারও তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন শুরু করেছে চীন। স্থানীয় সময় রবিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় 26টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই তাইওয়ান প্রণালী অঞ্চলে সক্রিয় ছিল।
এর আগে 25 ফেব্রুয়ারি 30টি বিমান দেখা গিয়েছিল, যা যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল হিসেবে উল্লেখ করা হয়। তবে 27 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত কোনো চীনা সামরিক বিমান দেখা যায়নি। এরপর বিচ্ছিন্নভাবে অল্প কিছু কার্যক্রম লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক এই বড় আকারের উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তবে এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। ধর্মীয় স্বাধীনতার চরম অবনতির অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। একই সাথে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSF এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা। চলতি মাসের শুরুতে প্রকাশিত 2026 সালের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। প্রতিবেদনে বলা হয় 2025 সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির আরও অবনতির দিকে গেছে। সংস্থাটি অভিযোগ করেছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে ভারত সরকার। প্রতিবেদন অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্তর বিরোধী আইন এবং আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে দীর্ঘ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সাথে সংখ্যালঘুদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ঘটনাগুলোর ক্ষেত্রেও কর্তৃপক্ষের সহনশীল মনোভাবের অভিযোগ করা হয়েছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।